আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। বিরোধীদের হুঁশিয়ার করতে টানলেন বাংলাদেশের প্রসঙ্গ। ধর্ষণের একমাত্র শাস্তি ফাঁসির দাবিতে বিল উত্থাপন করবেন মমতা ব্যানার্জি। মার্কিন বিবৃতিতে নেই বাংলাদেশ প্রসঙ্গ, প্রশ্নের মুখে মোদির দাবি। এবার রাজপথে নেমে এলেন পাকিস্তানের ব্যবসায়ীরা। পশ্চিম তীরে 4 শহরে বড় ধরনের হামলা চালাল ইসরায়েল। বেন গাভীর রক্তপিপাসু ইহুদিবাদী নিরাপত্তামন্ত্রীর বিরুদ্ধে ইসরায়েলি কর্মকর্তাদের প্রতিবাদ। পদত্যাগের পর আবারও ভাইস প্রেসিডেন্ট পদে ফিরলেন জাভেদ জারিফ। ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার তেলের ডিপোতে আগুন। রাশিয়ার আক্রমণ ঠেকাতে F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে ইউক্রেন। এবং সর্বশেষে কুরস্কে লক্ষ্য অর্জনে ব্যর্থ ইউক্রেন, সামরিক বিজ্ঞানকে বদলে দিয়েছে রাশিয়া, বলছেন মেদভেদেভ। আর.জি. কর মেডিকেল কলেজ হাসপাতালে ধর্ষণের পর নারী চিকিৎসককে হত্যার ঘটনায় পশ্চিমবঙ্গ জুড়ে তোলপাড় চলছে। এই অমানবিক ঘটনা কেন্দ্র করে ক্রমেই ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের প্রতি ফুঁসে উঠেছে সেখানকার শিক্ষার্থী সমাজ ও সাধারণ জনগণের বিরাট একটি অংশ। এমন পরিস্থিতিতে ধর্ষণের বিরুদ্ধে বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে আইন পাশ করানো হবে বলে ঘোষণা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের হাতে আইন থাকলে আমরা অনেক আগেই ধর্ষণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন করতাম। অনেক অপেক্ষা করেছি, আর নয়। আমি বিধানসভার স্পিকারকে অনুরোধ করব যাতে আগামী 10 দিনের মধ্যে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকতে সেখানে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিল উত্থাপন করব ও তা পাশ করিয়ে রাজ্যপালের কাছে পাঠাব। রাজ্যপালের ক্ষোভ উগরে দিয়ে মমতা বলেন, রাজাবাবু যদি বিল না পাশ করেন তাহলে সব মেয়ে ও মায়েরা রাজভবনের সামনে অবস্থান নেবে। এবার প্রেসিডেন্টের কাছে বিল পাঠিয়ে দিয়ে দায়সারা কাজ করলে চলবে না। রাজাবাবুর বিরুদ্ধে তো রাজভবনেরই এক কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। লজ্জা করে না? সেই নারী কর্মী এতদিন আতঙ্কের মধ্যে ছিল। আমরা তাকে সেখান থেকে তুলে নিয়ে অন্য জায়গায় চাকরি দিয়েছি, তার থাকার ব্যবস্থাটাও করে দিয়েছি। মুখ্যমন্ত্রী আরও বলেন, যারা ধর্ষণ করবে তাদের একমাত্র শাস্তি ফাঁসি করলেই সব ঠান্ডা হয়ে যাবে। কিন্তু বিজেপি কেন ফাঁসির জন্য কঠোর সাজা আনছে না জানেন? কারণ এই আইন করা হলে ওদের সব লোক জেলে ঢুকে যাবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, প্রতিবাদের আড়ালে বিজেপি রাজনৈতিক ষড়যন্ত্র করতে চাইছে। তাই তদন্তের অগ্রগতির ওপর জোর না দিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক সাজা না চেয়ে তার পদত্যাগ দাবি করছে। মমতা ব্যানার্জি বলেন, কেউ কেউ মনে করছেন এটা বাংলাদেশ। আমি বাংলাদেশকে ভালোবাসি, কারণ ওরা আন্দের মতো কথা বলে। ওদের সংস্কৃতি আমাদের সংস্কৃতি এক। কিন্তু মনে রাখবেন, বাংলাদেশ একটা আলাদা রাষ্ট্র, ভারতবর্ষ আলাদা রাষ্ট্র। এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হুঁশিয়ারির সুরে বলেন, মোদী বাবু আপনার দলকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান তাহলে আসামও থেমে থাকবে না, উত্তর পূর্বাঞ্চলও থেমে থাকবে না, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ার আমরা টলমলো করে দেব। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ফোনালাপের সময় ইউক্রেনের পাশাপাশি বাংলাদেশ প্রসঙ্গ আলোচনায় এসেছে বলে দাবি করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে হোয়াইট হাউজের আনুষ্ঠানিক বিবৃতিতে বাংলাদেশ নিয়ে একটি শব্দও দেখা যায়নি। এতে মোদীর দাবি নিয়ে প্রশ্ন উঠছে, তিনি কি তাহলে মিথ্যা বললেন? হোয়াইট হাউজের পক্ষ থেকে মোদী বাইডেন ফোনালাপের বিষয়ে যে বিবৃতি দেওয়া হয় সেখানে বাংলাদেশ প্রসঙ্গে একটা শব্দ ছিল না। বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন। ভারতীয় প্রধানমন্ত্রী সাম্প্রতিক পোল্যান্ড ও ইউক্রেন সফরের পাশাপাশি আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক নিয়ে আলোচনা হয়েছে তাদের মধ্যে। পোল্যান্ড ও ইউক্রেনে ঐতিহাসিক সফরের জন্য ভারতীয় প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন প্রেসিডেন্ট বাইডেন। এখানে স্পষ্টই দেখা যাচ্ছে যে বাইডেন মোদীর ফোনালাপে বাংলাদেশ নিয়ে কথোপকথনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ভারতের আনুষ্ঠানিক বিবৃতিতে বিস্তর ফারাক রয়েছে। এতে প্রশ্ন উঠছে, বাংলাদেশ নিয়ে আলোচনা হওয়ার বিষয়ে কি মিথ্যাচার করছে ভারত? অন্যদিকে পাকিস্তান সরকারের ট্যাক্স সংস্কারের প্রতিবাদে বুধবার দেশব্যাপী ধর্মঘট পালন করছেন ব্যবসায়ীরা। এতে সমর্থন দিয়েছে দেশটির ব্যবসায়ী সমিতি ও রাজনৈতিক দলগুলো। জমিয়ত উলেমা ইসলাম, ইমরান খানের দল পিটিআই, জামায়াতে ইসলামী এবং আওয়ামী ন্যাশনাল পার্টি ব্যবসায়ীরা এই হরতাল কর্মসূচিতে সমর্থন দিয়েছে। এছাড়া সারা দেশে হরতালের আগে আজ সব ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দেয়। এদিকে অবরুদ্ধ পশ্চিম তীরের 4টি শহরে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবার এই হামলা চালানো হয়। হামলায় অন্তত 10 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি বাহিনী হেলিকপ্টার ও ড্রোন ব্যবহার করে জেনিন এবং তুলকার্ম শহরের পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের আরও 2টি শহরে অভিযান চালিয়েছে। 5 সালের পর এই প্রথম পশ্চিম তীরে বড় ধরনের হামলা চালাল ইসরায়েলি বাহিনী। প্যালেস্টাইন রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে,
ইসরায়েলি বাহিনী তুবাসের কাছে ফারা শরণার্থী শিবিরে তাদের মেডিকেল পয়েন্টে অভিযান চালিয়েছে। মানবিক সংস্থাটি জানিয়েছে ইসরায়েলি সেনারা রেড ক্রিসেন্টের কর্মীদের আটক করেছে এবং তাদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করেছে। ভিডিওতে দেখা গেছে ইউনিফর্ম পরিহিত চিকিৎসাকর্মীরা একটি দেয়ালের পাশে দাঁড়িয়ে আছে। 2 ইসরায়েলি সেনা তাদের পাহারা দিচ্ছে। ইসরায়েলের সামরিক মুখপাত্র জানিয়েছেন ইসরায়েলি বাহিনীর বড় একটি ইউনিট পশ্চিম তীরের জেনিন শহর দখল করেছে। অন্যদিকে আলাকসা মসজিদ চত্বরে একটি ইহুদি উপাসনালয় বা সিনাগগ নির্মাণের যে অভিপ্রায় ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী বেন গাভির ব্যক্ত করেছেন তার বিরুদ্ধে ইসরায়েলের অভ্যন্তরেই তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ইসরায়েলি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন টেম্পল মাউন্টের ব্যাপারে নেতানিয়াহুর উচিত অবিলম্বে বেন গাভিরের লাগাম টেনে ধরা। অধিকৃত জেরুজালেম আল-কুদসে সংঘর্ষ তীব্র হয়ে ওঠার ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করে আরবেল বলেন বেন গাভিরের অপরিণামদর্শী আচরণ প্রচুর রক্তপাতও ঘটাতে পারে। তার বক্তব্য ইরানের বিরুদ্ধে আমাদের কৌশলগত জোটকে হুমকির মুখে ফেলেছে। ইসরায়েলি বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিড বলেছেন গোটা অঞ্চল বেন গাভিরের ব্যাপারে নেতানিয়াহুর দুর্বলতা সম্পর্কে সম্যক অবহিত, কারণ মন্ত্রিসভার ওপর নেতানিয়াহুর কোনো নিয়ন্ত্রণ নেই। এমনকি যখন বেন গাভিরের এই বক্তব্য আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করছে তখন তাকে প্রতিহত করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এসব সমালোচনা ওঠার পর ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক সংক্ষিপ্ত বিবৃতিতে বলা হয়েছে আলাকসা মসজিদের ব্যাপারে তেল আবিবের নীতিতে কোনো আইনি পরিবর্তন আসেনি। এর আগে ইসরায়েলের কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্য করে হিজবুল্লার বড় ধরনের প্রতিশোধমূলক হামলা পর ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিড বলেছিলেন ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক মন্ত্রীকে আজ বরখাস্ত করা উচিত ছিল, কিন্তু নেতানিয়াহু তার ওপর নিয়ন্ত্রণ হারিয়েছেন। ফিলিস্তিনের মুজাহিদিন আন্দোলনও বেন গাভিরের বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে বলেছে জেরুজালেম ইহুদীকরণ করার সুদূর প্রসারী চক্রান্তের অংশ হিসেবে পরিকল্পিতভাবে বেন গাভিরের মুখ দিয়ে সিনাগগ নির্মাণের বক্তব্য প্রচার করা হয়েছে। আলাকসা মসজিদের বিরুদ্ধে একের পর এক চক্রান্ত এবং ইহুদিবাদীদের হাতে এই পবিত্র স্থাপনার অবমাননার ব্যাপারে নীরবতা অবলম্বন করার জন্য এই সংগঠনটি আরব ও মুসলিম দেশগুলোর তীব্র নিন্দা জানিয়েছে। মসজিদুল আকসার ইমাম ও খতিব বলেছেন আলাকসা মসজিদের ওপর ইহুদিদের মালিকানা দাবি করার কোনো দলিল বেন গাভিরের কাছে নেই। তিনি এই দাবি উত্থাপন করে বরং জনমতের সামনে অপমানিত হয়েছেন এবং এখন নিজের অপমানের বদলা নেয়ার জন্য পরিস্থিতিকে উত্তেজনাকর করে তোলার চেষ্টা করছেন। শেখ সাবরি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন আলাকসা মসজিদের পরিপূর্ণ মালিকানা মুসলমানদের এবং অন্য কোনো ধর্মের অনুসারীরা যেন ওই মসজিদ চত্বরের নিকটবর্তী হওয়ার চেষ্টা না করে। এদিকে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সরকারে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। 1 আগস্ট প্রেসিডেন্ট পেজেশকিয়ান জারিফকে ভাইস প্রেসিডেন্ট পদে নিয়োগ দেন, যেখানে কৌশলগত বিষয়গুলো তদারকির দায়িত্ব ছিল তার ওপর। তবে নিয়োগের পর থেকেই সমালোচনার মুখে ছিলেন জারিফ, যার ফলে পদত্যাগের ঘোষণা দেন তিনি। জারিফের পদত্যাগের পেছনে মূল কারণ ছিল পেজেশকিয়ানের 19 সদস্যের মন্ত্রিসভার নিয়োগ নিয়ে তার অসন্তোষ। এছাড়া তার সন্তানের মার্কিন নাগরিকত্ব থাকার বিষয়টি নিয়ে যে সমালোচনা হচ্ছিল সেটিও পদত্যাগের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। অন্যদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে একটি তেলের ডিপোতে ইউক্রেনের ড্রোন হামলার পর আগুন লেগেছে। আঞ্চলিক গভর্নর ভাসিলি গোলুবেভ রাতের ওই হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন রোস্তভের কামেন্সকি জেলায় তেলের ডিপোতে লাগা আগুন নেভাতে দমকল বাহিনী কাজ করছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এর আগে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছিল যে রাতের বেলা আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো এই অঞ্চলে 4টি ড্রোন ধ্বংস করেছে, তবে তেলের ডিপোর ওপর হামলার বিষয়ে কিছু উল্লেখ করেনি মন্ত্রণালয়। ইউক্রেনের এই হামলা তাদের জ্বালানি অবকাঠামোর ওপর হামলার প্রতিশোধ হিসেবে রাশিয়ার তেল ও গ্যাস স্থাপনাগুলোর ওপর হামলা চালানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনের সীমান্তবর্তী এলাকা ভোরোনেজে 8টি ড্রোন ধ্বংস করা হয়েছে, তবে বিস্তারিত কিছু জানায়নি মন্ত্রণালয়। রাশিয়ার বিমান হামলা প্রতিরোধে ইউক্রেন পশ্চিমা মিত্রদের সরবরাহকৃত F-16 যুদ্ধবিমান মোতায়েন করেছে। দেশটির প্রেসিডেন্ট জেলেনস্কি এক বিবৃতিতে জানান সাম্প্রতিক রুশ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করা হয়েছে। আগস্ট মাসের শুরুতে জেলেনস্কি ঘোষণা দেন ইউক্রেন প্রথম চালানের F-16 যুদ্ধবিমান পেয়েছে, তবে ঠিক কতটি বিমান হাতে এসেছে সে বিষয়ে বিস্তারিত জানাতে তিনি অস্বীকৃতি জানান। এদিকে ইউক্রেনের সশস্ত্র বাহিনী কুরস্ক অঞ্চলে আক্রমণ করার সময় তারা যে লক্ষ্য নির্ধারণ করেছিল তা অর্জন করতে ব্যর্থ হয়েছে। তাদের প্রধান লক্ষ্য ছিল কুরস্ক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বা ইউক্রেনের পশ্চিমে কিছু ভূমি দখল করা। তবে এ লক্ষ্যগুলোর কোনটি অর্জিত হয়নি, তারা আর এগোতে পারছে না। তারা ডনবাসে রাশিয়ান বাহিনীর অগ্রগতিকে মন্থর করেনি, তারা খুব দ্রুত এগিয়ে চলেছে। তারা তাদের সেরা মজুদ হারাচ্ছে এবং পুড়িয়ে ফেলছে। রাশিয়ান যোদ্ধারা ইউক্রেনীয় বাহিনীকে চাপ দিতে যাচ্ছে এবং এবার তাদের হয়তো পেছনে চলে যেতে হবে।
রাশিয়ার নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, রাশিয়ার বিশেষ সামরিক অভিযান যুদ্ধের কৌশল সম্পর্কে ধারণাকে উড়িয়ে দিয়েছে এবং পুরো সামরিক বিজ্ঞানকে বদলে দিয়েছে। যখন বিশেষ সামরিক অভিযান শুরু হয় তখন আমাদের আজকের তুলনায় সামরিক কৌশল সম্পর্কে খুব আলাদা ধারণা ছিল। যুদ্ধটি সবকিছুকে নাড়া দিয়েছিল। নতুন ধরনের অস্ত্র, যুদ্ধের নতুন উপায় আবির্ভূত হয়েছিল এবং এটি অবশ্যই পুরো সামরিক বিজ্ঞান এবং এর অনুশীলনকে বদলে দিয়েছে। মেদভেদেভ বলেন, আপনারা সবাই অভিজ্ঞ মানুষ, যারা ইতিমধ্যেই সবচেয়ে কঠিন জায়গায় এবং আপনার জীবনের ঝুঁকি নিয়ে আমাদের দেশের সেবা করেছেন এবং এটা স্পষ্ট যে আপনারা সবকিছু সম্পর্কে সবকিছু বোঝেন এবং জানেন।